বন্ধুরা, গ্লোবাল জিওপলিটিক্সের দাবার বোর্ডে ভারত সরকার এমন এক মারাত্মক চাল চেলেছে, যার ফলে পাকিস্তান তো বটেই, এমনকি তার পরম মিত্র এবং খলিফা হওয়ার স্বপ্ন দেখা তুরস্কের রাজধানী আঙ্কারায় রীতিমতো ভূমিকম্প শুরু হয়ে গেছে। আঙ্কারার ডিফেন্স মিনিস্ট্রি এবং তুর্কি মিডিয়াতে এখন একটাই বড় প্যানিক। ভারত নাকি এবার সরাসরি তুরস্কের ব্যাকইয়ার্ডে অর্থাৎ পূর্ব ভূমধ্যসাগরে নিজের মারাত্মক সব মিসাইল আর ড্রোন মোতায়েন করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। যে তুরস্ক এতদিন কাশ্মীরে পাকিস্তানের হয়ে ভারতের বিরুদ্ধে ক্রমাগত বিষোদ্গার করত, আজ ভারত তাদের ঘরের দরজায় গিয়ে এমন এক চক্রব্যূহ তৈরি করেছে, যা থেকে বেরোনোর কোনো রাস্তাই রিসেপ তাইয়েপ এরদোয়ানের জানা নেই। কিন্তু কিভাবে ভারত এই অবিশ্বাস্য স্ট্র্যাটেজিক ফুটহোল্ড অর্জন করলো, আর কেনই বা ইউরোপের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা একটি দেশ আজ ভারতীয় ব্রহ্মোস মিসাইল আর কামিকাজে ড্রোনসের জন্য ভারতের কাছে হাত পাচ্ছে, আজকের এপিসোডে আমরা এই সম্পূর্ণ ইনডেপথ নিউজ অ্যানালিসিস করব। নমস্কার বন্ধুরা, আমি সুশোভন, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। বন্ধুরা, আমাদের দেশের মূলধারার সংবাদ মাধ্যমে এই খবরটি হয়তো খুব বেশি কভারেজ পায়নি, কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়া এবং ডিফেন্স সার্কেলে এই ঘটনাটি এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। আমাদের দেশের দূরদর্শী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলিষ্ঠ কূটনীতির কারণে আজ গ্লোবাল ডিফেন্স ইকুয়েশন সম্পূর্ণ বদলে গেছে। এই আলোচনার গভীরে যাওয়ার আগে আমি আপনাদের স্ক্রিনে একটি অত্যন্ত চাঞ্চল্যকর মিডিয়া রিপোর্টের স্ক্রিনশট দেখাতে চাই। বন্ধুরা, এই হেডলাইনটি ভালো করে লক্ষ্য করুন। এখানে স্পষ্ট বলা হয়েছে, সাইপ্রাস ডিজায়ার টু বাই ব্রহ্মোস কামিকাজে ড্রোনস ফ্রম ইন্ডিয়া অ্যালাউন্স তুর্কি। অর্থাৎ সাইপ্রাস ভারতের থেকে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল এবং মারাত্মক সব আত্মঘাতী বা কামিকাজে ড্রোন কিনতে চাইছে, আর তাতেই তুরস্কের রাতের ঘুম উড়ে গেছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, হঠাৎ সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডৌলাইডিস ভারতের কাছে কেন এলেন এবং ভারতের সঙ্গে তাদের এমন কী চুক্তি হলো যা তুরস্কের জন্য একটি বড় থ্রেট বা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালো? আসলে গত 20 থেকে 23 মের মধ্যে সাইপ্রাসের প্রেসিডেন্ট ভারতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেট ভিজিটে এসেছিলেন। নিউ দিল্লিতে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার এক ঐতিহাসিক বৈঠক হয়। এই বৈঠকে ভারত ও সাইপ্রাস তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে এক ধাপ এগিয়ে নিয়ে গিয়ে ফুল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বা পূর্ণাঙ্গ কৌশলগত দায়িত্বশীলতার মধ্যে উন্নীত করেছে। শুধু তাই নয়, 2026 থেকে 2031 সাল পর্যন্ত অর্থাৎ আগামী 5 বছরের জন্য একটি অত্যন্ত শক্তিশালী ডিফেন্স কোঅপারেশন রোডম্যাপ তৈরি করা হয়েছে। ভারত সরকারের এই মাস্টার স্ট্রোকের উদ্দেশ্য অত্যন্ত পরিষ্কার। ভারত এখন আর ডিফেন্সের ক্ষেত্রে কেবল রক্ষণাত্মক নীতিতে বিশ্বাসী নয়। ভারত সরকার এখন কাউন্টার অফেন্সিভ এবং প্রোঅ্যাক্টিভ ফরেন পলিসি নিয়ে চলছে। সাইপ্রাসের মাধ্যমে ভারত পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে এমন এক স্ট্র্যাটেজিক বেস বা ফুটহোল্ড তৈরি করে ফেলল, যা তুরস্কের সমস্ত দাদাগিরি এক ঝটকায় ধুলোয় মিশিয়ে দিতে পারে। বন্ধুরা, এই পুরো ঘটনার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় এবং গর্বের বিষয়টি কি জানেন? সাইপ্রাসের রাষ্ট্রপতি যখন ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছিলেন, তখন তিনি স্পষ্ট জানিয়েছিলেন যে তাদের ঠিক সেই অস্ত্রগুলোই চাই যা ভারত তার সাম্প্রতিক অপারেশন সিন্দুরে ব্যবহার করেছে। হ্যাঁ বন্ধুরা, মনে করে দেখুন, ভারতের পরাক্রমী সেনাবাহিনী যখন অপারেশন সিন্দুর পরিচালনা করছিলেন, তখন পাকিস্তানের সীমান্তে মোতায়েন থাকা অত্যাধুনিক তুর্কি ডিফেন্স ইকুইপমেন্ট এবং ড্রোনগুলোকে ভারতীয় প্রযুক্তির সাহায্যে সম্পূর্ণ ধ্বংস বা নিউট্রালাইজ করা হয়েছিল। তুরস্কের তৈরি যে সমস্ত ড্রোন বা ডিফেন্স সিস্টেম নিয়ে পাকিস্তান সারা বিশ্বে বড়াই করত, ভারত আমাদের নিজস্ব প্রযুক্তির সাহায্যে সেগুলোকে যুদ্ধক্ষেত্রে পুরোপুরি অকেজো প্রমাণ করে দিয়েছিল। আর ঠিক এই কারণেই সাইপ্রাস ভারতের অস্ত্রের ফ্যান হয়ে গেছে। তারা ভারতকে বলেছে, যেভাবে আপনারা অপারেশন সিন্দুরে তুর্কি ইকুইপমেন্টকে ধুলো খাইয়েছেন, আমাদেরও ঠিক সেই লেভেলের হাই এন্ড ওয়েপেন্স চাই। তুর্কি ডিফেন্স এক্সপার্টরা এখন এই ভেবেই সবচেয়ে বেশি আতঙ্কিত যে ভারতের এই মারাত্মক সব মারণাস্ত্র যদি একবার সাইপ্রাসের হাতে চলে আসে, তবে পূর্ব ভূমধ্যসাগরে তুরস্কের নৌবাহিনীর আধিপত্য পুরোপুরি শেষ হয়ে যাবে। এবার আসুন এই বিষয়ে তুরস্কের নিজেদের মিডিয়া কি বলছে সেটা আমরা দেখে নিই। বন্ধুরা, তুরস্কের সরকারি প্রোপাগান্ডা মিডিয়া তুর্কি টুডের এই হেডলাইনটা একবার দেখুন। গ্রিক সাইপ্রিয়টস reportedly seek BrahMos missile from India.
তুর্কি মিডিয়া এখন স্বীকার করতে বাধ্য হচ্ছে যে ভারতের তৈরি ব্রহ্মোস মিসাইল এখন গ্রিক সাইপ্রাসের ডিফেন্স ফোর্সের হাতে পৌঁছানোর জন্য একদম তৈরি। সাইপ্রাস মূলত ভারতের থেকে দুটি জিনিস কেনার জন্য সবচেয়ে বেশি জোরাজুরি করেছে। প্রথমটি হলো ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল। আপনারা সবাই জানেন ব্রহ্মোস হলো বিশ্বের সবচেয়ে দ্রুতগতির এবং মারাত্মক অ্যান্টিশিপ ও ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল, যা রেডারের নজর এড়িয়ে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারে। সাইপ্রাস একটি দ্বীপরাষ্ট্র হওয়ায় তাদের মূল সমস্যা হলো কোস্টাল সিকিউরিটি বা উপকূলীয় নিরাপত্তা। ব্রহ্মোস যদি সাইপ্রাসের উপকূলে মোতায়েন করা হয় তবে ভূমধ্যসাগরের ভাসমান তুরস্কের যে কোনো যুদ্ধজাহাজকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সমুদ্রের তলায় পাঠিয়ে দেওয়া সম্ভব। আর দ্বিতীয় অস্ত্রটি হলো ভারতের তৈরি অত্যন্ত আধুনিক কামিকাজে ড্রোন, যার নাম হলো নাগাস্ত্র 1 এবং সেই সঙ্গে স্কাই স্ট্রাইকার ড্রোন। এই ড্রোনগুলো নিখুঁতভাবে 2 মিটারের অ্যাকুরেসির মধ্যে গিয়ে শত্রু ঘাঁটির উপর আত্মঘাতী হামলা চালাতে সক্ষম। এই ডিলটি যদি সম্পূর্ণ ফাইনালাইজ হয়ে যায় তবে ভারতের ডিফেন্স এক্সপোর্টের ইতিহাসে এটি একটি বিশাল মাইল ফলক হবে, কারণ এই প্রথম কোনো হাই এন্ড ভারতীয় মেড ইন ইন্ডিয়া অস্ত্র সরাসরি ইউরোপের মাটিতে পা রাখবে। বন্ধুরা, এবার আমাদের বুঝতে হবে যে পূর্ব ভূমধ্যসাগরের এই ছোট্ট দ্বীপরাষ্ট্র সাইপ্রাসকে নিয়ে তুরস্কের এত মাথা ব্যথা কেন, আর কেনই বা ভারত সরকার এখানে সাইপ্রাসকে সামরিকভাবে শক্তিশালী করতে এত আগ্রহী। আসলে বন্ধুরা, এই পুরো লড়াইটার পেছনে রয়েছে দুটো মূল কারণ। প্রথমটি হলো টেরিটোরিয়াল আগ্রাসন আর দ্বিতীয়টি হলো এনার্জি বা খনিজ তেলের রাজনীতি। তুরস্কের রাষ্ট্রপতি এরদোগান গত কয়েক বছর ধরে একটি অত্যন্ত বিপজ্জনক নেভাল ডক্ট্রিন বা নৌ নীতি নিয়ে চলেছেন, যার নাম হলো ব্লু হোমল্যান্ড ডক্ট্রিন বা তুর্কি ভাষায় মাভি ভাতান। এই ডক্ট্রিনের আড়ালে তুরস্ক আসলে আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে পূর্ব ভূমধ্যসাগরের একটি বিশাল অংশ গায়ের জোরে দখল করতে চায়। তারা দাবি করছে যে সমুদ্রের এই বিস্তীর্ণ অঞ্চল নাকি তাদের কন্টিনেন্টাল শেলফের অংশ। এর ফলে তারা সাইপ্রাস এবং গ্রিসের আইনসম্মত এক্সক্লুসিভ ইকোনমিক জোন বা একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলকে সম্পূর্ণ গ্রাস করতে চাইছে। তুরস্ক প্রায়ই এই অঞ্চলে নিজেদের নেভাল ওয়ারশিপ পাঠিয়ে দাদাগিরি দেখায় এবং সাইপ্রাসের জলসীমায় অবৈধভাবে খনিজ তেল এবং গ্যাসের অনুসন্ধানে ড্রিলিং শুরু করে দেয়। কিন্তু কেন এই উন্মাদনা? কারণ পূর্ব ভূমধ্যসাগরের এই সমুদ্রের নিচে লুকিয়ে রয়েছে বিশ্বের অন্যতম বৃহত্তম ন্যাচারাল গ্যাস এবং হাইড্রোকার্বন রিজার্ভ। তুরস্ক নিজেকে এমনভাবে পজিশন করতে চায় যাতে আগামী দিনে পুরো ইউরোপের এনার্জি সাপ্লাই লাইন তাদের নিয়ন্ত্রণে থাকে। যদি পুরো ইউরোপ গ্যাসের জন্য তুরস্কের উপর ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল হয়ে পড়ে তবে এরদোগান যখন খুশি তখন ইউরোপীয় ইউনিয়নকে ব্ল্যাকমেল করতে পারবে। এমনকি তুরস্ক প্রায় হুমকি দেয় যে ইউরোপ যদি তাদের এই অবৈধ আগ্রাসন মেনে না নেয় তবে তারা তাদের সীমান্ত খুলে দেবে এবং লক্ষ লক্ষ রিফিউজি বা শরণার্থীকে ইউরোপের ভেতরে ঢুকিয়ে দেবে। কিন্তু এরদোগানের এই ব্ল্যাকমেলিং এবং দাদাগিরিকে রুখে দেওয়ার জন্য এই অঞ্চলের দেশগুলো অর্থাৎ গ্রিস, সাইপ্রাস, ইসরায়েল এবং মিশর মিলে একটি অল্টারনেটিভ প্ল্যান তৈরি করেছে। তারা তৈরি করতে চাইছে ইস্টমেড গ্যাস পাইপলাইন। এই পাইপলাইনটি ইসরায়েল এবং সাইপ্রাসের গ্যাস ফিল্ড থেকে সরাসরি সমুদ্রের নিচ দিয়ে গ্রিস হয়ে ইউরোপ পৌঁছাবে, যা তুরস্ককে সম্পূর্ণভাবে বাইপাস করবে। আর এই পাইপলাইন যাতে কোনোভাবেই তৈরি হতে না পারে তার জন্য তুরস্ক সামরিক শক্তি প্রদর্শনের ভয় দেখাচ্ছিল। কিন্তু এরদোগান ভাবতেও পারেনি যে এই সমীকরণের মধ্যে হঠাৎ এশিয়ান সুপার পাওয়ার ভারতের এন্ট্রি হয়ে যাবে। ভারত এই অঞ্চলে এসে তুরস্কের সমস্ত হিসাব নিকাশ উল্টে দিয়েছে। বন্ধুরা, ভারতের এই স্ট্র্যাটেজিক পদক্ষেপকে ডিফেন্স এক্সপার্টরা বলছেন ভারতের কাউন্টার এনসার্কেলমেন্ট স্ট্র্যাটেজি। এতদিন পাকিস্তান এবং তুরস্ক মিলে চীনের সহায়তায় ভারতকে চারদিক থেকে ঘেরার চেষ্টা করছিল। তুরস্ক আন্তর্জাতিক মঞ্চে বিশেষ করে রাষ্ট্রসংঘে দাঁড়িয়ে বারবার কাশ্মীরের প্রসঙ্গ তুলে ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করার ধৃষ্টতা দেখাত। শুধু তাই নয়, তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরব মিলে একটি তথাকথিত ইসলামিক ন্যাটো বা একটি উগ্র সামরিক অক্ষ তৈরি করার চেষ্টা করছিল, যার মূল লক্ষ্যই ছিল ভারতকে কূটনৈতিকভাবে কোণঠাসা করা। কিন্তু আমাদের ভারত সরকার অত্যন্ত চাতুরতার সাথে এবং অত্যন্ত শক্তিশালীভাবে তুরস্ককে তার নিজের ঘরের মাঠেই কাউন্টার বা প্রতিহত করার বন্দোবস্ত করে ফেলেছে। ভারত খুব ভালো করেই জানে যে শত্রুর শত্রু সর্বদা মিত্র হয়। তাই ভারত পূর্ব ভূমধ্যসাগরে তুরস্কের 3 প্রধান প্রতিপক্ষ গ্রিস,
সাইপ্রাস এবং ইসরায়েলের সাথে একটি অত্যন্ত মজবুত ত্রিমুখী ডিফেন্স নেটওয়ার্ক বা নেটওয়ার্ক অফ অ্যালায়েন্সেস গড়ে তুলেছে। এবার আপনাদের স্ক্রিনে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নিউজ আর্টিকেলের বিশ্লেষণ দেখায়, যা ভারত সরকারের এই দূরদর্শী নীতির উপর সিলমোহর দেয়। বন্ধুরা, ইন্ডিয়া টুডের এই বিশেষ রিপোর্টের হেডলাইনটি ভালো করে দেখুন। সাইপ্রাস অফার্স ইন্ডিয়া এ মেডিটেরিয়ান ফুটহোল্ড আমিড ইসলামিক ন্যাটো অ্যাক্সিস। অর্থাৎ তুরস্ক পাকিস্তানের এই বিপজ্জনক ইসলামিক ন্যাটো অক্ষকে ধ্বংস করার জন্য সাইপ্রাস ভারতকে ভূমধ্যসাগরে নিজেদের পা রাখার একটি অত্যন্ত শক্তিশালী দুর্গ বা ফুটহোল্ড উপহার দিয়েছে। ভারত এখন আর কোনো ওয়েস্টার্ন ব্লক বা ন্যাটোর নিয়মের বেড়াজালে আবদ্ধ নয়। ভারত সম্পূর্ণ স্বাধীন এবং একটি স্বাবলম্বী গ্লোবাল প্লেয়ার, যেখানে ইউরোপীয় ইউনিয়ন নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে বিভক্ত, কারণ তাদের কিছু দেশ তুরস্কের ব্ল্যাকমেলের ভয়ে কাঁপছে। সেখানে ভারতের মতো একটি পারমাণবিক শক্তিধর এবং বিশ্বের অন্যতম বৃহত্তম সামরিক শক্তির পাশে থাকা সাইপ্রাস এবং গ্রিসের জন্য একটি বিরাট বড় ভরসার জায়গা। ভারত ও সাইপ্রাসের এই নতুন সমীকরণ শুধু যে ডিফেন্সের মধ্যে সীমাবদ্ধ তা কিন্তু নয়। এর মধ্যে রয়েছে মেরিটাইম ডোমেন অ্যাওয়ারনেস এবং রিয়েল টাইম ইন্টেলিজেন্স শেয়ারিংয়ের চুক্তি। এর অর্থ হলো এবার থেকে ভূমধ্যসাগরে তুরস্কের যে কোনো যুদ্ধজাহাজ বা সাবমেরিনের গতিবিধির উপর ভারতীয় ডিফেন্স ফোর্সের সরাসরি নজর থাকবে। বন্ধুরা, ভারত সরকারের এই ভূরাজনৈতিক চালের গভীরতা কিন্তু এখানেই শেষ নয়। এর সাথে যুক্ত রয়েছে আরও একটি অত্যন্ত বড় ইকোনমিক ও স্ট্র্যাটেজিক প্রজেক্ট, যার নাম আইমেক বা ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডর। ভারত থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, জর্ডন এবং ইসরায়েল হয়ে যে অর্থনৈতিক করিডোরটি ইউরোপে পৌঁছানোর কথা, তার অন্যতম প্রধান লজিক্যাল ব্রিজ বা সামুদ্রিক কেন্দ্রবিন্দু হলো এই সাইপ্রাস। তুরস্ককে এই সম্পূর্ণ গ্লোবাল ট্রেড রুট থেকে সম্পূর্ণ বাদ রাখা হয়েছে, আর এই কারণেই এরদোগানের বুক ফেটে যাচ্ছে। সাইপ্রাস ভারতকে আশ্বস্ত করেছে যে তারা ভারতের জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রবেশ করার একটি প্রধান গেটওয়ে বা প্রবেশদ্বার হিসেবে কাজ করবে। তাছাড়া আরও একটি দারুণ খবর রয়েছে, যা আমাদের ভারতীয় ডিফেন্স ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোর জন্য জ্যাকপট নিয়ে আসতে চলেছে। ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি তাদের একটি বিশেষ ডিফেন্স ফান্ডিং স্কিম চালু করেছে, যার নাম সেপ প্রোগ্রাম। এর বাজেট হলো প্রায় 1.2 বিলিয়ন ইউরো। এই প্রোগ্রামের মূল মন্ত্র হলো ইউরোপের সুরক্ষার জন্য বেশি করে আধুনিক অস্ত্র কেনা। সাইপ্রাস যেহেতু এই মুহূর্তে ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিলের প্রেসিডেন্ট হোল্ড করছে, তাই তারা ভারতকে অফার দিয়েছে যে তারা ভারতীয় ডিফেন্স কোম্পানিগুলোকে এই সেপ প্রোগ্রামের পার্টনার হিসেবে যুক্ত করতে চায়। এর ফলে টাটা, আদানি ডিফেন্স বা ডিআরডিওর মতো ভারতীয় সংস্থাগুলোর তৈরি অস্ত্র এবার সরাসরি ইউরোপের বাজারে অফিসিয়ালি বিক্রি হওয়ার রাস্তা খুলে যাবে। বন্ধুরা, ভাবা যায় যে ভারতকে একসময় অস্ত্রের জন্য বিদেশের উপর নির্ভর করতে হতো, আজ ভারত সরকারের দূরদর্শী মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত নীতির কারণে ভারতের তৈরি সুপারসনিক মিসাইল আজ ইউরোপের দেশগুলো নিজেদের সুরক্ষার জন্য কেনার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তুরস্কের মিডিয়া আজ যে তীব্র প্যানিক বা আতঙ্কের হেডলাইন দিয়ে দেখাচ্ছে, তা ভারতের এই অভাবনীয় সাফল্যেরই প্রমাণ। তাই পরিশেষে বলা যায় বন্ধুরা, এটি হলো একবিংশ শতাব্দীর এক নতুন ভারত। আজ ভারত আর কারো হুমকির মুখে চুপ করে বসে থাকে না। যদি কেউ আমাদের দেশের সার্বভৌমত্ব বা অখণ্ডতাকে আঘাত করার চেষ্টা করে, তবে ভারত তার ঘরের ভেতরে ঢুকে তাকে উচিত শিক্ষা দেওয়ার ক্ষমতা রাখে। পাকিস্তান ও তুরস্কের যৌথ অক্ষকে যেভাবে ভারত ভূমধ্যসাগরের নোনতা জলে ডুবিয়ে মারার নিখুঁত কূটনৈতিক ব্লুপ্রিন্ট তৈরি করেছে, তা সত্যিই প্রশংসনীয় এবং ভারতের এই নতুন গ্লোবাল ডমিনেন্সের নীতিকে আমরা মন থেকে স্যালুট জানাই। ভারত সরকারের এই অসাধারণ জিওপলিটিক্যাল চাল এবং সাইপ্রাসের ভারতীয় অস্ত্র কেনার এই সাহসী সিদ্ধান্ত সম্পর্কে আপনাদের কি মতামত? আপনারা কি মনে করেন ব্রহ্মোস মিসাইল ভূমধ্যসাগরে মোতায়েন হলে তুরস্কের দাদাগিরি চিরতরে বন্ধ হয়ে যাবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে এবং তথ্যপূর্ণ মনে হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর এই ধরনের ইনডেপথ জিওপলিটিক্যাল এবং স্ট্র্যাটেজিক অ্যানালিসিস নিয়মিত দেখার জন্য আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমি সুশোভন, আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম,
ভারত মাতা কি জয়।